দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে 2025 সালের নতুন বছরের প্রথম অনুষ্ঠান এবং আপনাদেরকে শুভ নববর্ষ। অবশ্যই আমরা এই অনুষ্ঠানে আমাদের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলি। আজকের অনুষ্ঠানে আমরা এই নতুন বছরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের এই বছরে একটি বিশেষ বছর হিসেবে বাংলাদেশের ইতিহাসে থাকবে, এটা আমরা মনে করছি। বিভিন্ন পর্যায়ের সংস্কার বিষয়ের এখন গতি পেয়েছে এবং এই বছরে হয়তো অনেকগুলো খাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হবে এই আশা আমরা করছি। এবং তার ভেতরে অর্থনীতির সংস্কারের জায়গাটিও একই রকমভাবে গুরুত্বপূর্ণ এইটা আমরা মনে করি। এবং এই অনুষ্ঠানে আজকে এই বিষয়েই আলোচনা করব। আমার সাথে এই অনুষ্ঠানে আলোচনার জন্য দুজন বিশেষ অতিথি আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এবং বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডে যে সংস্কার কার্যক্রম এবং যে পরামর্শক কমিটি করা হয়েছে তার প্রধান হিসেবে তিনি কাজ করতেন। এবং আমার সাথে আছেন হাসনাইন খুরশেদ, তিনি সিনিয়র সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংবাদিকতা করতেন এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক চড়াই উতরাইয়ের অন্যতম সাক্ষী এবং বিশ্লেষক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমি আলোচনা শুরু করব হাসান খুরশেদ, আপনার কাছ থেকেই আলোচনা শুরু করি প্রত্যাশার জায়গাটাকে দিয়ে। অর্থনীতির খুবই খারাপ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এটা 2-2.5 বছর ধরে একটা বিভিন্ন ধরনের চাপের মুখে পড়েছে। এবং বড় কারণ আমরা দেখেছি যে অর্থনীতির যে শ্বেতপত্র তৈরি হয়েছে সেখান থেকে স্পষ্টভাবে যেটা বের হয়েছে যে এটা বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, ভুল নীতি এবং সংস্কার করতে না পারার ব্যর্থতা এবং বিশেষত নীতিক্ষেত্রে অনেক জায়গায় গোষ্ঠী স্বার্থের যেই করায়ত্ত, এইটা আমাদের অর্থনীতিকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে এবং যেটার চাপেই এখন অন্তর্বর্তী সরকারকেও এখন দায়ভার নিতে হচ্ছে। তো অর্থনীতির সংস্কারের জায়গাটি আপনি কতখানি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন? নিঃসন্দেহে এরকম একটা পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছিল যখন পুরো অর্থনীতি ভেঙে পড়েছে, প্রত্যেকটা খাত ভেঙে পড়েছে। সেরকম একটা পরিস্থিতি থেকে গত 5 মাসে সরকার আস্তে আস্তে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি কিছুটা হলেও ফিরে এসছে এবং ব্যাংকিং খাতে সংস্কার হচ্ছে, মানে রাজস্ব খাতে সংস্কার হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিবর্তনের চেষ্টা হচ্ছে। আমরা যে উদ্বেগের বিষয়গুলো ছিল যে রিজার্ভ তলানিতে চলে গেছে, সেরকম জায়গা থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 21 বিলিয়নের বেশি এবং মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা আছে এবং সামনে আরও যোগ হতে যাচ্ছে। আমরা জানি বিশ্বব্যাংক $1 বিলিয়ন দিচ্ছে বা অন্যান্য সোর্স থেকে আরও যোগ হচ্ছে, তাতে রিজার্ভ স্থিতিশীল হচ্ছে। তো সব কিছু মিলে অর্থনীতিতে রেমিটেন্স দারুণভাবে বেড়েছে। গত বছর প্রায় $27 বিলিয়ন কাছাকাছি আপনার রেমিটেন্স এসছে, বিশেষ করে গার্মেন্টস খাতে অনেক অর্ডার বেড়েছে। যদি এগুলো বাস্তবায়ন করা যায়, কার্যকর করা যায়, তাহলে রপ্তানি কিন্তু বাড়ছে এবং রপ্তানি অলরেডি 12% বেশি রপ্তানি গ্রোথ দেখেছি আমরা রপ্তানিতে। সো সব কিছু মিলে একটা ইতিবাচক অবস্থা দেখা যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমির এন্ডে। কিন্তু দেশের ভেতরে অভ্যন্তরীণ ইকোনমিতে এখন পর্যন্ত আমরা সেই ধরনের তেমন কিছু দেখছি না। আমরা দেখছি বরং যে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বড় ধরনের উদ্বেগের জায়গা তৈরি হয়েছে, যে নতুন কর্মসংস্থান, নতুন বিনিয়োগ যখন হচ্ছে না, কোনো ধরনের আমাদের বিদ্যমান শিল্প কারখানাগুলো তার এক্সপানশনের কথা ভাবছেই না এখনও। তারা বর্তমান অবস্থা যে অবস্থা আছে সেটা ধরে রাখার জন্য আপনার চেষ্টা করছে। নতুন বিনিয়োগ না হওয়ার কারণে নতুন কলকারখানা গড়ে উঠছে না, নতুন করে মানুষের কর্মসংস্থান হচ্ছে না এবং একই সাথে যে বিদেশে কর্মসংস্থানের যে জায়গা, সেই জায়গাটাতে আসলে মানে আমরা দেখছি যে রেমিটেন্স এসছে অনেক। রেমিটেন্স গত বছর $27 বিলিয়ন এসছে, কিন্তু গত বছর জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এর আগের বছর ছিল 13 লাখ মানুষ বিদেশে কাজ দিয়ে গেছিলেন, গত বছর এটা 10 লাখে নেমেছে। সেক্ষেত্রে আমাদের নতুন বছরে আমাদের বিদেশে কর্মসংস্থানের জন্য বিশেষ মনোযোগ দেওয়া দরকার, কারণ আমাদের যে বিশাল জনগোষ্ঠী, যে বিশেষ করে মফস্বল বলি আমরা বা গ্রামীণ তারুণ্য, যারা হয়তো তাদের কর্মসংস্থানের একটা বড় জায়গা হচ্ছে, তাদের স্বপ্নের জায়গা হচ্ছে আমি সৌদি আরব যাব, আমি দুবাই যাব, আমি ওমান যাব, আমি
আরব আমিরাত যাব, মালয়েশিয়া যাব, গিয়ে কাজ করবো এবং সেখান থেকে আমি রেমিটেন্স পাঠাবো, আমার পরিবার দেশে, আমার পরিবার ভালো থাকবে, আমি সেখান থেকে টাকা পাঠাবো, একসময় আমি ফিরে আসবো, এসে দেশে একটা সুন্দর জীবনযাপন করব। সেই জায়গায় বিদেশে আমাদের শ্রম বাজারগুলো যখন আরও সম্প্রসারিত হওয়া উচিত, সেখানে ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে। মানুষের কর্মসংস্থানের জায়গায়, সেটা দেশের বাইরে হোক, প্রবাসে হোক অথবা দেশের ভেতরে, দুই ক্ষেত্রেই জনশক্তি বা কর্মসংস্থান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। সেই জায়গায় আসলে খুব মনোযোগ না দিলে, মানুষ যদি কাজ না পায় মানুষের মধ্যে হতাশা বাড়বে, মানুষ যদি কাজ না পায় মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে যায়, মানুষ আয় করতে পারে না, আর আয় না থাকলেই মানুষ অর্থনৈতিকভাবে নাজুক অবস্থায় পড়ে, মানুষের মধ্যে বিভিন্ন রকম হতাশা, ক্ষোভ, বিক্ষোভ তৈরি হয়। আরও বেশি গুরুত্বপূর্ণ হয় যখন মূল্যস্ফীতির চাপটা খুব মূল্যস্ফীতি বড় আকারে আছে। আমি মনে হয় যে আপনি যেটা বলেছেন যে অন্যান্য জায়গায় কিছু কিছু অগ্রগতি হয়েছে, একটা বড় চিন্তার জায়গা এখনও আছে মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং বিনিয়োগের জায়গা। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে নিঃসন্দেহে রাজস্ব খাতের সংস্কারের কথা জানতে চাবো, কিন্তু তার আগে আমি অন্য বিষয়ে যে সংস্কার কার্যক্রমগুলো কিছুটা বেগবান হয়েছে, বিশেষত ব্যাংকিং খাতের কথা বলেছেন আপনি, সেই সময় থেকে গত 4 মাসে যে ব্যাংকিং খাতের বিভিন্ন অগ্রগতি দেখলাম, সেইটাকে আপনি কেমনভাবে দেখছেন? যে এটা কি সঠিক পথে আগাচ্ছে কিনা, আর সামনের দিকে কি কি করতে হবে বলে আপনি মনে করেন? অবশ্যই সংস্কার, কারণ তা না হলে তো আগের অবস্থার বর্তমান অবস্থা একই হয়ে যায়, যে লাউ সেই কদুই হয়ে যায়। যে আমি যে অবস্থায় ছিলাম, আমার যেসব খাসলত ছিল, আমার যেসব দুর্বলতা ছিল, সেইগুলো নিয়েই যদি আমি আবার উপনীত হই আরেকটি নতুন পরিস্থিতিতে, তো অবস্থা কিন্তু একই। সুতরাং ইট ইজ ভেরি ইম্পারেটিভ যে আমাকে রিফর্মড হয়েই যেতে হবে। রিফর্মটা কিন্তু আমি মনে করি আপনি যথার্থে বলেছেন 2025 সালটি হবে রিফর্মের বছর, হতে হবে। কারণ এটা না হলে আমার আগের কার্যকরণের সাথে এটা মিলবে না, আমাকে একটা রিফর্মে যেতে হবে। ব্যাংকিং খাতের কথা উঠলো, হাসনাইন ভাই যথার্থ সুন্দরভাবে বলেছেন যে প্রতিটা জায়গাতেই যেখানে যেখানে বেশি দুর্বলতা, যেখানে যেখানে বেশি খটকা লাগছিল, সেখান থেকে একটু একটু করে উঠছে। একটা কথা মনে রাখতে হবে, আমরা ঠিক এমন এক সময় সংস্কারের পথে যাচ্ছি, সেখানে প্রতিপক্ষ কিন্তু 4-5 গুণ বেশি। কারণটা হচ্ছে অনেকটা সাইকোলজিক্যাল, অনেকটা রাজনৈতিক অর্থনীতির, অনেকটা ভূ রাজনৈতিক, নানান ধরনের। কারণ এটা এমন এক লোকেদের দিয়ে, এমন এক পরিস্থিতিকে, এমন এক ব্যাংকে আমি টেনে তুলতে চাচ্ছি, যেটা অলরেডি মানে বলতে গেলে ধূলিসাৎ করে রাখা হয়ে গেছে। হ্যাঁ, তার পথঘাট ঠিক নাই। যাদের দিয়ে করাবো তারা সবাই এমনভাবে ডাইলুটেড হয়ে আছে যে সে তারা যদি এখন বলি যে তুমি ভালো হও, সে সহজে ভালো হতে পারে না, চায় না, কারণ তারও নিজস্ব একটা এজেন্ডা আছে, বা সে কী করবে, তার একটা সে প্রোটেকশন চাইবে বা ইত্যাদি। তারপরে ভূ রাজনীতির কথাটাও কেন বলছি, আমরা যদিও এখানে আমরা কজন আমাদের বিষয়টা নিয়ে দেখছি, কিন্তু আসলে এর সুতোট কিন্তু টানা হচ্ছে বাইরের থেকে। চিন্তার একটা নিজস্ব চিন্তার থেকে সে চলছে। আমাদের প্রতিবেশী দেশ আরেকভাবে আছে, আমেরিকা আরেকভাবে আছে। আমরা যতই যা করি তারা লক্ষ্য রাখবে বা লাগছে যে আমরা যেন অতটুকু স্বয়ম্বর হই যাতে তাদের স্বার্থের কোনো আঘাত বা ঘাটতি বা হবে না, এই ধরনের। আমি মনে করি এটা ভালো লক্ষণ, কারণ প্রত্যেকে যদি একটা পজিটিভভাবে যদি দেখে তাহলে আমরা হব। আমাদের সবাই মনে আছে ইকোনমিস্ট পত্রিকা তাদের সংখ্যায় যে বাংলাদেশকে 2024-এর সেরা দেশ হিসেবে যে আইডেন্টিফাই করে, খুব সুন্দর তারা কারণও দিয়েছে, কে চ্যাম্পিয়ন হবে, কে রানার্স আপ হবে, বলেছে সুন্দর। সেখানে বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ কথাটা ওটাই বলা হয়েছে যে সাবটাইটেল তারা দিয়েছে, বাংলাদেশ বিগিনস এগেন, নতুন করে শুরু করা। এই নতুন করে শুরু করতে চাওয়া মানেই হচ্ছে আমার পুরাতনের অনেক কিছু জিনিসকে আমার সংস্কার লাগবে, এবং এইটাকেই ওনারা বেশিভাবে এভাবে দিয়েছেন। সুতরাং এই সংস্কারে যদি আমরা সত্যি অগ্রসর হতে পারি, ভালো করতে পারি, তাহলে আমাদের সুন্দর 26 সাল 27 সাল আসবে। আমরা 3টা চ্যালেঞ্জের মুখে আছি। একটা হচ্ছে যেটা ভাইও বললেন, ডিজাস্টার অফ দি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি হয়, আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি। আমার ওই যে বেকার, ওই যে ওদের যে কোনো কাজ নেই, ওরা উদ্যোক্তা হতে চাচ্ছে, পাচ্ছে না, এই পরিস্থিতি যদি হয় এবং এটাকে যদি আমি টানিয়ে না তুলতে পারি, তাহলে এটা ডিজাস্টার হবে। আর এই ডিজাস্টার শুধুমাত্র ওদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমার পুরো সমাজ, পুরো অর্থনীতি, সব কিছুতে। সুতরাং আমাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের
যে পর্যায়ে আমরা আসি, এখানে কোনোভাবেই আমরা একে ডিজাস্টারে হতে দিতে চাই না, পারবো না। একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে আমাকে এমনভাবে স্বয়ংবর হতে হবে আমার 26 সালে আমাকে একটা স্বল্পোন্নত দেশ থেকে আমরা বের হয়ে ওটাকে আমাকে মাথায় রাখতে হবে। দেশে। সুতরাং আমি যে সুস্থ বা সংস্কারের কথা ভাবছি সেটার দিকেও ওটাকেও একটা লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে বহির্বিশ্বের প্রভাব তো আগেও যেমন ছিল, ভবিষ্যতে আরও থাকতে পারে, আরও আসাদের পতন ঘটতে পারে, আরও অন্যান্য সমস্যা ঘটতে পারে, ক্রিমলিনের যুদ্ধের পরিস্থিতি আর রকম হতে পারে। এটা সবসময় মাথায় রাখতে হবে। ইউর সাথে এখন কিন্তু অন্য ধরনের ইকুয়েশন হচ্ছে অনেক দেশের অনেক বিষয়ের। তা সুতরাং বহির্বিশ্বের যে প্রভাব, রাজনৈতিক অর্থনীতির যে প্রভাব, এগুলোকে সব দিকে আমাকে খেয়াল রেখে তারপরে এগোতে হচ্ছে। সংস্কারটা সেই জন্য চতুর্মুখী। ধন্যবাদ। আমি হাসান খুরশেদ, উনি যেটা বলছিলেন যে ভূরাজনৈতিক বিষয়গুলো, একটা হলো যে আমরা শুধু নিজের দেশের ভিতরেই ভাবছি, সেটা তো একটা, কিন্তু তার বাইরে হলো যে আন্তর্জাতিক যে বিভিন্ন পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, এখানেও ক্ষমতার পট পরিবর্তন থেকে নীতির পট পরিবর্তন, আমার নিজের অবস্থানের পরিবর্তন হবে 2 বছর পরে যদি আমি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসি। তো ওই আবার একই সাথে অনেক সংস্কার কার্যক্রমের, বিশেষত অর্থনৈতিক থেকে রাজনৈতিক সংস্কারের দিক থেকে আমরা বিভিন্ন যে আমাদের বন্ধু রাষ্ট্র বলি বা উন্নয়ন সহযোগী বলি, তাদের একটা সম্পর্কও রয়েছে। তো এর মাঝখানে যদি আমরা চিন্তা করি আর কি, একটা বড় জায়গা হলো যে আমি যেই বিষয়টা অবতারণা করছি যে বড়ভাবে আলোচনার আগে, সেটা হলো যে অর্থনৈতিক সংস্কার এবং ওখানে রাজনৈতিক বিভিন্ন ধরনের সংস্কার, সংবিধান থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা এবং অন্যান্য বিষয়গুলো আছে, রাষ্ট্রের কাঠামোর সংস্কারের আলোচনা চলছে। অনেক ধরনের সংস্কার কি একসাথে করাটা সহজ হবে, নাকি আপনি মনে করেন যে রাজনৈতিক সংস্কারের আড়ালে অর্থনৈতিক সংস্কারের যে প্রয়োজনীয়তা, এটা চাপা পড়ে যেতে পারে? এখন পর্যন্ত আমরা যেটা দেখছি আসলে যে অর্থনীতির দিকে মনোযোগ খুবই কম। সবার প্রায়োরিটি না, শুধু একদম একক মনোযোগ হচ্ছে রাজনৈতিক বিষয়গুলোতে, সংবিধান পরিবর্তন কিংবা নির্বাচন ব্যবস্থার পরিবর্তন কিংবা দুর্নীতি দমন কমিশনের পরিবর্তন, এই ধরনের বিষয়গুলো যেগুলো মূলত রাজনৈতিক, এবং সেই জায়গায় অনেক বেশি নজর। কিন্তু অর্থনীতির পরিবর্তনের দিকে সেই মাত্রায় মানুষের বা সরকারের নজর আমরা কম দেখছি। অর্থনীতিকে যদি একই সাথে প্রাধান্যে না আনা যায়, তাহলে এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ অর্থনীতি শেষ পর্যন্ত গিয়ে সামগ্রিক স্থিতিশীলতাকে আঘাত করে। যদি অর্থনীতি অস্থিতিশীল হয়, তখন তার ইম্প্যাক্ট রাজনীতিতে হয়। এটা খুব একটা বড় পরিচয় ছিল হলো যে বিল ক্লিন্টন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, তখন উনি বলেছেন যে ফেমাস একটা উক্তি ছিল যে ইটস দ্য ইকোনমি স্টুপিড। সো অর্থনৈতিক বিষয়ে সেই অর্থে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও বড় ভূমিকা রাখে। তো আপনি যেটা আন্তর্জাতিক পরিস্থিতির কথা বলছিলেন, যে যুক্তরাষ্ট্রের কথা বলতে চাই, যে যুক্তরাষ্ট্র শুধু পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রই না, আমাদের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। আমাদের প্রোডাক্ট সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে। এখন আমেরিকায় 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। তারপরে আমেরিকার সাথে আমাদের সম্পর্কে কোনো রকম পরিবর্তন আসবে কিনা, কিংবা সেইখানে তাদের পলিসির কারণে আমাদের কোনো রকম এক্সপোর্ট বা আমাদের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কে সেইখানে কোনো রকম কোনো প্রভাব পড়বে কিনা, কিংবা ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে যদি বিশ্ব পরিস্থিতিতে আমেরিকার সাথে ইউরোপের সম্পর্কে জায়গাটা কি দাঁড়াবে, ইউক্রেন যুদ্ধ আদৌ বন্ধ হবে কিনা। ট্রাম্প বারবার বলছিলেন যে দায়িত্ব নেওয়ার আগেই যুদ্ধ বন্ধ করবে। যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায়, তখন হয়তো আমাদের ইকোনমিতে তার অনেক ধরনের সুবিধা আমরা পাবো, এখানে মানে ইতিবাচক প্রভাবও থাকতে পারে। ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে আমরা অনেক বড় ইতিবাচক প্রভাব পাবো, কারণ ইউক্রেন গম থেকে শুরু করে অনেক পণ্যের একটা বড় উৎস। এবং যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ হয়, তাতে আমাদের মানে সার্বিকভাবেই বিশ্ব অর্থনীতির প্রভাব পড়বে। আমরা আশা করব যে তেলের দাম থেকে শুরু করে অন্যান্য পণ্যের ক্ষেত্রেও, খাদ্যপণ্যের ক্ষেত্রেও, যে অনেক খাদ্যপণ্য আমাদের আমদানি করতে হয়, খাদ্যপণ্য আমদানিতে আমরা হয়তো এক ধরনের সুবিধা পাবো। একইভাবে যদি মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপরে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যদি মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসে, আমরা যেটা ফিলিস্তিন থেকে শুরু করে ইরান থেকে শুরু করে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ইসরায়েলি হামলা দেখছি, আগ্রাসন দেখছি, সেই আগ্রাসন যদি নতুন মার্কিন সরকার সেটা থামাতে সক্ষম হয়, তাতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যদি স্থিতিশীলতা আসে, স্বাভাবিকতা আসে, সেটা আমাদের জন্য হয়তো ইতিবাচক হবে। হয়তো সেখানে মানে
নতুন করে আমাদের শ্রমশক্তি পাঠানো থেকে শুরু করে সব ধরনের ক্ষেত্রেই আমরা বা তেলের দামের ক্ষেত্রে তেল আমাদের মানে জ্বালানি তেল আমাদের ইকোনমির জন্য অসম্ভব ইম্পর্টেন্ট, কারণ পুরোটাই আমাদের না, আমাদের একটা বড় সার্বিক অর্থনীতি আমার মনে হয় যে আমাদের আন্তর্জাতিক বাজারে Naturally। পণ্যের দাম, বিশেষত তেলের দাম, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং সামনের দিনে নিঃসন্দেহে অনেকগুলো চ্যালেঞ্জ আছে যে কি হবে আমরা জানি না। একদিকে অনেকগুলো আনসার্টেনটি, আবার এখানে অনেকগুলো আমাদের সম্ভাবনার বছরও, সেই অর্থে সংস্কার করতে হবে সেই বছরও। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি আপনাকে যেই প্রশ্নটা দিয়ে খুব ছোট আকারে শুনে তারপর বিরতিতে যাব এবং মূল আলোচনার ভিতরে তারপর আসবো আবার, সেটা হলো যে কোন বিষয়গুলোকে এইখানে তাহলে অর্থনীতির বিষয়ে একটা বড় সংস্কারের জায়গায় থাকে হলো যে কোনটাকে আমি সিকোয়েন্সিং করব, সুতরাং প্রায়োরিটি খাতগুলো কি হবে সেইটা, মানে যেটাতে আগে আগে আমার সংস্কারগুলো সম্পন্ন করতে হবে, নিশ্চয় শুরু সব জায়গাতেই করতে হবে, সেই জায়গাতে আপনি কাকে এগিয়ে রাখবেন, কাকে বেশি বিশেষ মনোযোগের ভিতরে রাখতে বলবেন? কি কি কারণে মূল্যস্ফীতির উত্থান পতন ঘটে সেইগুলোর দিকে বিশেষ নজর রাখা। যেমন বাইরে যদি জিনিসের দাম বাড়ে তাহলে আমার আমদানি মূল্য বাড়বে, এটা হবে। পণ্য উৎপাদন হলো, সব ঠিক হলো, কিন্তু আমার প্রিজার্ভেশন, আমার পরিবহন, অন্য অন্য জায়গায় যে চাঁদাবাজি থেকে শুরু করে যা যা বলি, সিন্ডিকেশনের যে প্রভাব, সেইগুলোকে যদি আমি পরিসীমিত করতে পারি, ঠিক মতন একটু অ্যাড্রেস করতে পারি, তাহলে আমার মূল্যস্ফীতির ব্যাপারটা, আমি সেদিন প্রায়োরিটি 1 বলছি, মূল্যস্ফীতিটাকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। দ্বিতীয় হচ্ছে ব্যাংকিং খাতে বা আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনার ব্যাপারটা। আস্থা ফিরিয়ে আনাটা খুব ইম্পর্ট্যান্ট এই জন্যেই, কারণ এটা আমার আমানতের উপরে একটা প্রভাব ফেলছে, আমাদের সঞ্চয়ের উপরে প্রভাব ফেলছে, এবং ব্যাংকে ভালো আমানত হলে বা ব্যাংক ভালোভাবে কাজ করলে আমার রেভিনিউ বাড়বে। আমি থার্ড পয়েন্টে আনছি রেভিনিউটা, কারণ রেভিনিউটাই এমন একটা জিনিস যে আমার যদি নিজস্ব আয় উপার্জন ঠিক হয়, তাহলে আমার ওই বাইরের কঠিন শর্তের লোনের উপরে নির্ভরশীল হতে হয় না। আমার সামনে যে প্রচুর দায় দেনা, মানে কি বলে, অর্থ সুদ আসল শোধ করবার যে চাপটা, সেটাকেও আমি একটি পরিশীলিত পর্যায়ে আনতে পারবো। সেই জন্য এই দুটো কিন্তু খুব রিলেটেড। আর্থিক সাথের শৃঙ্খলা, আর্থিক খাতের উন্নতির প্রচেষ্টার সাথে আমার রেভিনিউ আর্নিংয়ের একটা যোগসূত্র আছে, সেইটা করাটা আমি মনে করি তৃতীয় ইয়েতে চলবে আর কি। আমরা আলোচনা করছিলাম নতুন বছরে সংস্কারের অগ্রাধিকারগুলো কি হবে এবং সামনের দিনে আমরা এটাকে কিভাবে আরও সফলভাবে বাস্তবায়ন করতে পারবো। একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম অর্থনীতির যে সংস্কার কার্যক্রম আছে, এটা নতুন বছরে বাস্তবায়নের আমাদের সামনে সুযোগ রয়েছে এবং সেই সুযোগ আমরা কতখানি কাজে লাগাতে পারবো, কিভাবে আমাদের কাজে লাগানো উচিত। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আপনি বিরতির আগে বলছিলেন যে আমাদের অর্থনৈতিক সংস্কারের মূল প্রাধিকারগুলো কোনগুলো হওয়া উচিত, এবং একটা তো বড় চ্যালেঞ্জের জায়গা আছে যে আমাদের অর্থনীতির আকারের তুলনায় আমরা সেই অর্থে রাজস্ব আদায় করতে পারি নাই, এবং আমাদের এখানে কর ফাঁকির পরিমাণ অনেক বেশি, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যেটা সেটা হচ্ছে কর ফাঁকির সাথে সরাসরি যুক্ততা আছে আমাদের ব্যবসায়িক কার্যক্রম, গোষ্ঠী স্বার্থের এবং অর্থ পাচারেরও সরাসরি যুক্ততা আছে। সংস্কার কার্যক্রমে আপনাদের পক্ষ থেকে কি ধরনের প্রস্তাবনা আপনারা মনে করছেন যে আপনারা দিবেন? যদি যথাযথভাবে আমি রেভিনিউ আর্ন না করতে পারি, অর্থাৎ আমার ট্যাক্স জিডিপি রেশিওর যে 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 নিম্নগামিতা বা যে হার,
এটার প্রধান প্রতিফল হচ্ছে অর্থনীতিতে বৈষম্য সৃষ্টি হওয়া, বৈষম্যের উদ্রেক করে এই ব্যাপারগুলো। তার মানে আপনি আয় করছেন, আপনি আমার কর দিচ্ছেন না। আমি বলছি আমার জিডিপি এতগুলো বাড়তেছে, কিন্তু আমার রেভিনিউর ফিগার তা বলে না। তার মানে আমি নিচ্ছি না, বা উনি দিচ্ছেন না, বা দেওয়া হচ্ছে না। এই যে দিচ্ছেন না, নিচ্ছি না, ওই অর্থটা ওনার কাছে থেকে যাচ্ছে। উনি অন্য আর একটা দেশে যেয়ে সেখানকার এমপ্লয়মেন্ট জেনারেট করতেছেন, সেখানে তাদের উৎপাদন বাড়াচ্ছেন। হ্যাঁ, আর যেমন 1793 সালের লর্ড কর্নওয়ালিসের ওই কর্মসূচির পরে ব্যাপারটা যেটা হয়েছিল, যে এখানকার এই কৃষি পণ্যকে নিয়ে লন্ডনের লিভারপুলে যে শিল্প বিপ্লবের মাধ্যমে এটাকে করে ওইটাকেই আবার এখানে এসে বিক্রি, যে ব্যাপারটা, অর্থাৎ এদেশীয় মানুষের কর্মসংস্থানের কোনো খোঁজখবর না নিয়ে, তাদের না নিয়ে ওটা করা। তাই এই যে অর্থ পাচারের যে বিষয়টা বলছেন, এটা কিন্তু শুধু অর্থ পাচার হচ্ছে না, এর সাথে আমার মূল্যবোধ, আমার বিশ্বাসের, আমার উদ্যোক্তারও পাচার হয়ে যাচ্ছে। ওই উদ্যোক্তারা এখানে থাকছে না, কারণ আমার যারা বাইরে যাচ্ছে তারা কিন্তু আসতে চাচ্ছে না। তার মানে আমার উদ্যোক্তারও ক্ষতি হচ্ছে। আমার দেশের বড় বড় যারা নিজের চেষ্টায় যারা বড় ইন্ডাস্ট্রি করেছেন, তারা এখন হতাশায় ভুগছেন, কারণ তাদের নেক্সট জেনারেশন তার ব্যবসায় আসতে চাচ্ছে না। তিনি যে কষ্ট করে আসছেন, ব্যবসা আসতে চাচ্ছে না কেন? আমি সেই পরিবেশ সৃষ্টি করতে পারিনি। সেই পরিবেশ সৃষ্টি করতে না পারা মানে ইট ইজ এ ডাইলিউশন, মানে এটা আমার উদ্যোক্তারও একটা পাচার হয়ে গেছে বলে ধরে নিতে হবে আর কি। আমার দেশে সে এসে যাতে ব্যবসা করতে পারে সেটা দেখা। যেমন আমার জনশক্তি যে সৃষ্টি, এক্সপার্ট লোকজন যেটা তৈরি করার কথা, যেটা দিয়ে আমার যে ইন্ডাস্ট্রিয়াল যে উন্নতিগুলো হয়েছে, গার্মেন্ট সেক্টর থেকে সব ব্যাংকিং সব কিছুতে, সেখানে যদি আমার শিক্ষিত ছেলেরা, আমার দক্ষ জনবল যদি ওখানে নিয়োজিত হতো, তাহলে আমার বেকারত্বের যেমন একটা সংস্থান হতো, কর্মসংস্থান হতো, ওদের আত্মবিশ্বাস বাড়তো। আর একটা হচ্ছে আমার মহার্ঘ বৈদেশিক মুদ্রা বাইরের লোক এসে নিয়ে যেতে পারতো না। আমি এইখানটাতেই বেশি জোর দিচ্ছি এই জন্যেই যে আমার উদ্যোক্তা পাচার হয়ে যাচ্ছে, আবার আমার দেশেও যা লোকবল আছে, যে আমার যে জনসম্পদ আছে, সেই জনসম্পদকে আমি আমার কাজে লাগাতে পারছি না। সুতরাং আমার শিক্ষার দিকে বেশি নজর দিতে হচ্ছে বা দিতে হবে। এইটা দিলেই আমার দেশের টাকা, আমার দেশেই মানুষ, আমার দেশেই ইন্ডাস্ট্রি কাজ হবে, হলেই সেখান থেকে আমি ফলাফল পাবো। তো সেই জন্যেই রেভিনিউ আর্নিংয়ের যতই দুর্বলতা দেখি, সেটা কিন্তু আসলে তিনটা। একটা হচ্ছে আমার উদ্যোক্তা বা আমার অর্থ পাচার, মানে আমার ট্যাক্স জিডিপি রেশিও সমান হলো না, যার জন্য অর্থনীতিতে একটা বৈষম্য সৃষ্টি হলো। এই বৈষম্য সৃষ্টি যাতেও সমস্যা হচ্ছে যে বিশৃঙ্খলা, তারপরে আপনি বললেন যে বড় বড় ব্যবসায়ীদের তাদের দৃষ্টিভঙ্গির সাথে, এবং ওই বড় বড় ব্যবসায়ীদের এই অনিয়ম অন্যায়কে ধরবার জন্য আমি যতই কঠিন আইন করি, সেই আইনগুলো যেই পড়ছে আমার সাধারণের উপরে, কারণ ওনারা কিন্তু ঠিকই পার পেয়ে যাচ্ছেন বা কোনো কারণে পার পেয়ে যান, কিন্তু এটা যেই পড়ে, ওই যে সেজন্যই কথা আছে ব্রিটিশ প্রবাদ যে গরিবেরা রাধে বাড়ে, বড়রা তা খায়। আমার এই দেশ অত্যন্ত দরিদ্র, হতদরিদ্র, আনস্কিল্ড লোকেরাই বিদেশে ফরেন কারেন্সি আনতে যায়, পাঠায়। আর অন দ্য আদার হ্যান্ড আমার এখানে শিক্ষিত ভালো উদ্যোক্তা, ভালো ব্যবসায়ী, সে বরং আমার ফরেন কারেন্সি বিদেশে নিয়ে যায়। এই যে কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশন থেকে বেরিয়ে আসতে হবে। আসলেই তখন ওই যে ট্যাক্স জিডিপি রেশিওটাকে যদি আমি একটু ভালো করে জানতে পারি, তাহলেই আমি মনে করি আমার সংস্কারের কার্যক্রম সার্থক হবে। সেজন্য আমরা বইটায় প্রথমেই দিয়েছি যে মানে স্বয়ং জাতীয় রাজস্ব বোর্ড বা এই রেজিমের সংস্কারটা আগে দরকার, স্ট্রাকচারাল সংস্কার দরকার। ধন্যবাদ ডক্টর মজিদ। আমি আছেন খুরশেদ, উনি যেটা বলছিলেন যে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ দেশের অর্থনীতির ভিতরে একটা বিনিয়োগ পরিস্থিতি, এবং উনি বলছিলেন যে উদ্যোক্তা পাচার হয়ে যাচ্ছে, যেটা খুবই অ্যালার্মিং। আমরা এটাই দেখেছি আমাদের বিভিন্ন জরিপ বা গবেষণায়, সেটা হলো যে এই গত আগস্টের পরিবর্তনের আগে আমার যারা যুব সমাজ ছিলেন, একদিকে তাদের একটা অংশ কিন্তু দেশের বাইরে চলে যাওয়ার কথা ভাবছিলেন, এবং তারা মনে করছিলেন যে দেশের ভেতরে এই ধরনের পরিস্থিতিতে, সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক ঐক্য সার্বিকভাবে সংস্কার কার্যক্রমের, আমি যে বলছিলাম, আপনি বিরতির আগে বলছেন যে সংস্কারের জন্য, মানে রাষ্ট্রীয় সংস্কারের জন্য অর্থনৈতিক সংস্কার দরকার, কিন্তু অর্থনৈতিক সংস্কারের জন্যও তো রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম একই রকমভাবে দরকার হবে নাকি? নিঃসন্দেহে। আমি ওই জায়গাটাতেই আসতেছি যে মজিদ যেটা বলছেন যে
ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। আমরা ব্রেন ড্রেন শব্দটা টার্মটা আমাদের কাছে অনেক পরিচিত, অনেক বেশি, কিন্তু এটা তো এক্সপেক্টেড না। আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি যারা বিদেশে কাজ করছেন, যারা অত্যন্ত দক্ষ, বিদেশে পড়াশোনা করে বিদেশে কাজ করছেন অনেক অনেক ক্ষেত্রে, সো সেই দক্ষ এনআরবিদের আমরা দেশে এনে দেশে তাদের কর্মসংস্থান বা তাদের বিনিয়োগের পরিবেশ তৈরি করে দিতে পারলে আমরা আসলে অনেকভাবে বেনিফিট হতে পারতাম। কিন্তু সেইটা না হয়ে যেটা হচ্ছে যে আমাদের দেশে যে মেধাবী, উচ্চশিক্ষিত এবং দক্ষ তরুণরা তৈরি হচ্ছে, তাদের একটা বড় অংশই আসলে দেশের বাইরে চলে যাচ্ছে। এবং তারা কেন যাচ্ছে? হতাশার কারণে যাচ্ছে। তাদের হয়তো প্যারেন্টদের বা যেটা দ্বিতীয় প্রজন্মের যারা শিল্পপতি বা ব্যবসায়ী, তাদের যে তাদের সন্তানরাও দেশে থাকতে যাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের এখানে চরম দুর্নীতিগ্রস্ত একটা পরিবেশ, যেই পরিবেশে এবং শ্রম পরিবেশ, কর্ম পরিবেশ আসলে কোনো মডেল সিচুয়েশন নেই। আর দুর্নীতি অনিয়মের মাত্রা এত বেশি যে যারা আসলে দক্ষ তারা দুর্নীতির সাথে আপোষ করতে চায় না। যে অদক্ষ সে হয়তো মেনে নেয়, কিন্তু যে দক্ষ, যার যোগ্যতা আছে, যে আন্তর্জাতিক মানের একজন মানুষ হিসেবে আন্তর্জাতিক বাজারে কম্পিট করার মতন, একটা শ্রম বাজারে কম্পিট করার মতন একজন মানুষ হিসেবে তৈরি হয়েছে, সে যখন দেখছে যে তার কাজের সুযোগ আমেরিকাতেও আছে, বাংলাদেশেও আছে, কিন্তু বাংলাদেশে তার এই পরিবেশে সে খাপ খাওয়াতে পারছে না, তখন সে কিন্তু হতাশ হয়ে, তার দারুণ দেশপ্রেম থাকা সত্ত্বেও, দেশের জন্য কাজ করার অনেক আগ্রহ থাকা সত্ত্বেও, এ দেশে দুর্নীতির কারণে টিকে থাকতে পারছে না, অনিয়মের কারণে টিকে থাকতে পারছে না, হয়রানির কারণে টিকে থাকতে পারছে না, এবং শেষ পর্যন্ত হতাশ হয়ে বিদেশে গিয়ে ব্যবসা করার কথা ভাবছে। সো এই ধরনের যে আমাদের উদ্যোক্তা পাচার হয়ে যাওয়ার যে কথা মজিদ ভাই বলছিলেন, যে সেটা বাস্তবতা, এই বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে এবং এই বাস্তবতার পরিবর্তন ঘটাতে হবে। সেই পরিবর্তন যদি ঘটাতে হয়, আমাদের আসলে সংস্কার করতে হবে। সো জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষেত্রে যেমন সংস্কারের প্রয়োজন, নিঃসন্দেহে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, আমাদের অভ্যন্তরীণ সম্পদ আরও অনেক বেশি আহরণের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। একইভাবে তারা যখন ট্যাক্স দেওয়ার কথা বা ইম্পোর্ট ডিউটি দেওয়ার কথা সেটা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে যখন বেশিরভাগ ক্ষেত্রে তারা ম্যানেজ করে বের হয়ে যাচ্ছে, এবং সেখানে ঘুষ দিয়ে বা দুর্নীতির বা কর্মকর্তাদের সহায়তায় তাদের ঘুষ দিয়ে তাদের সাথে বিভিন্ন রকম অনিয়মের একটা সিন্ডিকেট তৈরি করে তারা রাজস্ব ফাঁকি দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার যখন ধরা পড়ছে তখন আবার তারা বিভিন্নভাবে চ্যালেঞ্জ করছে, অথবা তারা হাইকোর্টে গিয়ে জিনিসগুলো পেন্ডিং করে রাখছে, কোর্টে দিনের পর দিন, বছরের পর বছর জিনিসগুলো ঝুলছে এবং নিষ্পত্তি হচ্ছে না। পাশাপাশি যেটা হচ্ছে যে বিভিন্ন রকম প্রভাব খাটিয়ে, সেটা একদম সর্বোচ্চ পর্যায় থেকে প্রভাব খাটিয়ে, যে আমরা দেখেছি যে প্রচুর কর মাফ করিয়ে নিয়েছে। এই ধরনের প্রবণতাগুলি বন্ধ হওয়া উচিত। এবং একই সাথে আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছেন আপনি, যে রাজনৈতিক সংস্কারের মধ্যে আমরা দুর্নীতি দমন কমিশনের সংস্কারের বিষয়টাও খুব গুরুত্বের সাথে দেখছি, যে যদি দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে বা দুর্নীতি দমন ব্যবস্থার মৌলিক খুব শক্তিশালী সংস্কার হয়, দুর্নীতি অনিয়মের রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের নিঃসন্দেহে অনেক ভালো দিকে যাবে। অনেক ধন্যবাদ। আমি একটা বিরতিতে যেতে হচ্ছে, আমরা আলোচনা ফেরত আসবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের নতুন বছরের সম্ভাবনা এবং সেটা করতে হলে আমাদের প্রত্যাশা কি আছে। আমাদের সাথে থাকবেন, বিরতির পর আবার আলোচনায় ফিরব। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংস। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি, এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম আমাদের যে নতুন বছর, সেই নতুন বছরের অর্থনৈতিক সংস্কারের বিষয়ে, এবং সেইটা এই অর্থ বছরটি আমাদের সংস্কারের বছর হবে, সেইটা আমরা সবাই আলাপ করছিলাম। আমি তৌফিকুল ইসলাম খান আজ আলোচনা করছি আমাদের দুজন বিশেষ অতিথির সাথে। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড, এবং আমাদের সাথে আছেন হাসনাইন খুরশেদ, তিনি সিনিয়র সাংবাদিক। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার সাথে আলোচনা করছিলাম বিরতির আগে যে অর্থনৈতিক সংস্কারের গুরুত্বের কথাটা, এবং আপনি বলছিলেন যে এটা সার্বিকভাবে আমাদের অর্থনীতির যে প্রত্যাশা, এখানে উদ্যোক্তাদের ধরে রাখা, একটা নতুন স্বপ্ন আমাদের তরুণদের মধ্যে তুলে আনা, এটাকেই আপনি বড় করে বলছিলেন। আপনি যেই কমিটিটার দায়িত্বে আছেন, এটা পরামর্শক কমিটি, একই সাথে সংস্কারও আপনারা প্রস্তাব করবেন জাতীয় রাজস্ব বোর্ডে। সেই ক্ষেত্রে আপনারা
কি ধরনের প্রস্তাব নিয়ে সামনে আসছেন, কোন কোন জায়গায় সংস্কারের জায়গাগুলো দেখছেন যেটা সার্বিকভাবে আমাদের বিনিয়োগের এবং যে অর্থনৈতিক সংস্কারের একটা অংশ হবে? আমরা যাই সংস্কার করতে চাই সেটা হচ্ছে যেন দেশে একটি উন্নত বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। দেশজ শিল্প এবং সামনে যে চতুর্থ শিল্প বিপ্লব আসছে সেইটার সামনে টিকে থাকার মতন একটি স্বয়ংভর শিল্প গোষ্ঠী বা নিয়ম কানুন যাতে আঠে এমন ব্যবস্থা তৈরি করতে চাই বা দেখতে চাই, সেটা যেন ওই আমার উদ্যোক্তা পাচারটা একটা রিভার্ট একটা পজিশনে আসে। রাজস্ব বোর্ডের সংস্কারের প্রথম এজেন্ডা ওইটাই করেছি যে স্ট্রাকচারাল চেঞ্জ, হ্যাঁ, মানে রাজস্ব বোর্ডের কাঠামোগত একটা পরিবর্তন। কারণ একই ব্যক্তি, একই ডিপার্টমেন্ট, সে একই সাথে করের ব্যবস্থাপনাও করছে, আবার একই সাথে পলিসিও সে তৈরি করছে। তো এতে হয় কি, মানে যিনি নীতি প্রণয়ন করছেন তিনি আবার কর আহরণও করছেন। আমাদের 5টা টিওয়ার দেওয়া হয়েছে, তাতে প্রথমেই আছে যে রাজস্ব ব্যবস্থাপনার সংস্কার। সেই রাজস্ব ব্যবস্থাপনার সংস্কার হিসেবে আমরা ওইটাকেই ঠিক করেছি। আমরা অলরেডি একটা ইন্টারিম রিপোর্টও দিয়েছি, তার সেখানে আমরা বলেছি যে এনবিআর তাকে স্বয়ংভর করতে হবে, যাতে অধিকতর রেভিনিউ আর্নড হয়, অধিকতর দেশীয় শিল্প সুরক্ষা পায় এবং যাতে একটা জবাবদিহির পরিবেশ সৃষ্টি হয় উভয় পক্ষের, এক পক্ষের না, উভয় পক্ষের জবাবদিহির পরিবেশ সৃষ্টি হয়। তাহলেই আমরা মনে করি যে রাজস্ব খাতে প্রকৃত সংস্কার সেটাই সম্ভব হবে। পুরো প্রাইভেট সেক্টর, প্রত্যেক মানুষের, প্রত্যেক সমিতির তার নিজেরও একটা ডাটাবেস বা অটোমেশন ইকুইপমেন্ট গড়ে উঠতে হবে। করদাতা এবং কর আহরণকারীর মধ্যেকার দূরত্ব যত সহজ স্বাভাবিকভাবে করা যায় সেটার জন্য অটোমেশন আর কি। অটোমেশনে অনেক প্রয়াস তারা নিয়েছেন, কিন্তু আসলে কোনোটার সাথে কোনোটা না হয়নি। এর আগে যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, না ওটা সমন্বয় হয়নি মানে কি, এক উইং জানে না অপর উইং কি করছে। সুতরাং আমরা সার্বিকভাবে সাইকোলজিক্যালি ইফেক্টিভলি স্বয়ংবর হতে চেষ্টা করবার কথা বলছি। 3টা জিনিসের কথা খুবই বলেছেন। একটা হলো কাঠামোগত সংস্কার, একটা হলো প্রযুক্তিগত সংস্কার, আর একটা উনি বলেছেন যে আমাদের যে মানে যারা মানুষ আছেন, ম্যান বিহাইন্ড মেশিন, তাদের মানসিকতার সংস্কার। 3টা এবং এইটা আমি মনে করি যে সব জায়গাতেই বোধহয় ব্যবহার করা যায় যে কোনো সংস্কারের ক্ষেত্রে। হাসান খুরশেদ, আপনার কাছে জানতে চাবো আমরা অনুষ্ঠানের শেষের দিকে, সেটা হলো যে এই যে অর্থনৈতিক সংস্কার এবং উনি যেগুলো বলছেন তার সাথে অন্যান্য সংস্কারের প্রত্যেকটি সংস্কারে আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে একটার সাথে যুক্ততা আছে। যেমন যেই কাঠামোগত সংস্কারের কথা বলছেন, এইটা অনেক ক্ষেত্রে যে প্রশাসনিক সংস্কার কমিশন আছেন তাদের সাথে হয়তো যুক্ত। রাজস্ব বোর্ডে আমরা আলোচনা করছিলাম যে দুর্নীতি দমন কমিশনের সাথে যুক্ততা হবে। তো এই যুক্ততার জায়গা থেকে সমন্বয়ের জায়গাটা, এবং দিন শেষে পুরোপুরি হয়তো সব কিছু অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে পারবেন না, তখন আপনি মানে এটা রাজনৈতিক যে আমরা বলি যে পলিটিক্যাল ওনারশিপ, সেইটা কতখানি গুরুত্বপূর্ণ হবে? রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার দুটোই সমান্তরালে চলতে হবে। অর্থনৈতিক সংস্কার না হলে রাজনৈতিক সংস্কারগুলো শেষ পর্যন্ত কার্যকর হবে না, শেষ পর্যন্ত আমাদের আশা পূরণ করবে না। আর রাজনৈতিক সংস্কার যদি প্রপার না হয় তাহলে অর্থনৈতিক সংস্কারের চেষ্টাও আসলে সফল হবে না। সো দুই ক্ষেত্রেই সমন্বয় দরকার এবং দুই ক্ষেত্রেই সাফল্য দরকার। আমরা শেষ পর্যন্ত যেটা আশা করি যে সংস্কারগুলোর, বিশেষ করে যে প্রথম যে 6টা কমিশন গঠন করা হয়েছিল, পরে যে আরও 5টি কমিশন গঠন করা হয়েছে, সেই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসা শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে সংবিধান সংশোধন, সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার কিংবা দুর্নীতি দমন কমিশনের সংস্কার, এই ধরনের যে কমিশনগুলো, সেই কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পরে আমরা আশা করি যে এর মধ্যে যে রাজনৈতিক সমঝোতা করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টা সাহেবের নেতৃত্বে, এবং সেখানে প্রফেসর আলী রিয়াজ হচ্ছেন কমিটির উপপ্রধান বা ভাইস চেয়ারম্যান। সো এই কমিশনগুলোর রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তাদের সবার সাথে আলোচনা করে একটা জাতীয় সমঝোতা গড়ে তোলার চেষ্টা করবেন, যা হবে সংস্কারের এক ধরনের অঙ্গীকার, সর্বদলীয় অঙ্গীকার, সর্বসম্মত অঙ্গীকার। কিন্তু সমঝোতায় পৌঁছার এই প্রক্রিয়ার ভেতর দিয়ে একটা জাতীয় সমঝোতায় আমরা আসতে পারবো, এটা আমরা আশা করছি। সেই সমঝোতা হলে এটা আসলে পরবর্তী তখন নির্বাচনের প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা আশা করছি যে 25 সালের মধ্যেই
সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারের মাধ্যমেই, নির্বাচিত সংসদের মাধ্যমেই সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এটি আমরা বিশ্বাস করি এবং সেই পথেই বাংলাদেশ এগিয়ে যাক। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমরা যে আলোচনা করছিলাম 2025 সালের সংস্কারের বছর হোক এবং তার ভেতরে অর্থনৈতিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে রাজনৈতিক সংস্কার আমরা চাচ্ছি সেই রাষ্ট্রের সংস্কারের অন্যতম অংশ হবে অর্থনৈতিক সংস্কার, এবং একই সাথে এই দুটো যদি পাশাপাশি না চলে, একটি আর একটিকে যে সমর্থন দিতে পারে সেই সমর্থন দেওয়া যাবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো যে সব সংস্কার কার্যক্রম হয়তো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে যাবেন না, ফলে সার্বিকভাবে এটার একটা রাজনৈতিক ঐক্যমত্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ফলে যেই সংস্কার কমিটিগুলো বা কমিশনগুলো হয়েছেন তাদের যে রিপোর্ট থাকবে, সেই যে পথনির্দেশিকা তারা দিবেন, তার ভেতরে একটা ঐক্যমত্য তৈরি, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যেমন থাকবে, রাজনৈতিক শক্তিগুলো সেগুলো যাবেন, এবং নিঃসন্দেহে অর্থনৈতিক সংস্কারের জায়গাগুলো যদি আমরা প্রাধিকারের ভিতরে না আনি, যেই নতুন বাংলাদেশের কথা আমরা বলছি তা অপূর্ণ হয়ে থাকবে। দর্শক, আমাদের সাথে থাকবেন। এই অনুষ্ঠানে আমরা আবার ফেরত আসবো, আপনাদের সাথে কথা বলতে চাইব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।